সম্মান নাকি আত্মসম্মান, কোনটি পেতে চাইছেন আপনি? কলার চামড়া আর সেই চামড়ার ভেতরে লুকিয়ে থাকা কলা যেমন একই জিনিস নয়, তেমনি সম্মান আর আত্মসম্মান কিন্তু একই বিষয় নয়। একটা বাইরের আর একটা ভেতরের। ফলের চামড়া নিতে চান নাকি ফলের ভেতরের পুষ্টি? এই প্রশ্নে সিদ্ধান্ত নিতে একেবারেই দেরি হয় না। কিন্তু যখন কেউ বলে সম্মান নাকি আত্মসম্মান, কোনটা পেতে চান আপনি, তখন একটু দ্বিধা করি। তারপর খুব সহজেই ঝটপট বলে দেই, আমি সম্মান পেতে চাই। তবে এই জগতে মাত্র গুটি কয়েক মানুষ আছেন যারা আমার মতো নন। তারা সম্মানের বদলে আত্মসম্মানকেই বেছে নিয়েছেন। আর আমরা অধিকাংশ মানুষ শুধু ছুটেই চলেছি সম্মান আর মর্যাদা পাওয়ার পেছনে। কিন্তু কেন কেন আমরা সম্মানের আকাঙ্ক্ষা করি? তাছাড়া সম্মান আর আত্মসম্মানের মধ্যে পার্থক্যই বা কি? আপনি কি কখনো অনুভব করেছেন যে আমার আর আপনার জীবনে, আমাদের চারপাশে হাজারো কোলাহলের মধ্যে আমাদের অন্তরে প্রতি মুহূর্তে একটা যুদ্ধ চলছে, অত্যন্ত নীরবে? এই যুদ্ধ ভেতর বনাম বাহিরের যুদ্ধ। এটা আমাদের হৃদয়ের ভেতরের জগতের সাথে বাইরের জগতের কনফ্লিক্ট। আমাদের পকেটে যথেষ্ট টাকা নেই, তাই আমরা যুদ্ধ করছি যেন আরও কিছু টাকা উপার্জন করা যায়। অন্তরে সুখ নেই, তাই সুখ পাওয়ার জন্য যুদ্ধ। হৃদয়ে শান্তি নেই, তাই সেটাই আমার চাই। যথেষ্ট ক্ষমতা আমার নাই, তাই ক্ষমতা পাওয়া আমার দরকার। পদমর্যাদা নাই বলেই পদবি আমার প্রয়োজন। যথেষ্ট সম্মান আমার নেই, তাই অন্যদের থেকে কিছুটা সম্মান আমার পাওয়া প্রয়োজন। এভাবেই অন্তরের ভেতরে যা কিছুর অভাব, বাইরের জগৎ থেকে সেটা পাওয়ার জন্যই এই যুদ্ধ। আমরা আমাদের চারপাশের মানুষের প্রশংসা আর স্বীকৃতি পেতে চাই, তাই পদ পদবি আর ক্ষমতার পেছনে ছুটতে থাকি। আমরা সম্মান পাওয়ার জন্য জন্মগতভাবে মোটিভেটেড, তাই রেপুটেশন নিয়ে অস্থির থাকি সবসময়। আমরা অর্থের পেছনে, সুন্দর গাড়ি বাড়ি আর পোশাকের পেছনে ছুটে বেড়াই, কারণ আমরা মনে করি মানুষেরা আমার অর্থ, বাড়ি গাড়ি আর পোশাক দেখে আমায় সমীহ করবে, সম্মান করবে, আমায় মর্যাদা দেবে। কিন্তু লক্ষ্য করুন, এই যে অন্যের প্রশংসা, অন্যের দেওয়া সম্মান, অন্যের দেওয়া মর্যাদা আমরা পেতে চাইছি, কিন্তু কেন তা পেতে চাইছি? এর মূল কারণ সম্মানের অভাব বোধ রয়েছে আমাদের অন্তরে। যথেষ্ট মর্যাদা আমার নেই, তাই অন্যদের থেকে কিছু মর্যাদা আমার পাওয়া প্রয়োজন। আমি যথেষ্ট সম্মানী ব্যক্তি নই, তাই সম্মান পাওয়া আমার দরকার। কিন্তু বলুন তো, অন্যের কাছে যেটা আছে সেটা কি আমার? অন্যের পকেটে যে অর্থ, সেটা কি আমার অর্থ? না। অন্য কেউ কি সত্যি তার নিজের সম্মান কিংবা মর্যাদা থেকে আমায় কিছুটা সম্মান দিতে পারবেন? হ্যাঁ, পারবেন। শুধু সম্মান দেওয়ার অভিনয় করতে পারবেন। কেউ হয়তো আমাকে অনেক বড় স্যালুট দিয়ে বোঝাতে পারবেন যে তিনি আমাকে সম্মান দিলেন। আমার সামনে মাথা নিচু করে বা বো করে বুঝিয়ে দিতে পারবেন যে তিনি আমায় সম্মান করছেন। আমায় কিছুটা যত্ন আত্তি করেও হয়তো বুঝিয়ে দিতে পারবেন যে তিনি আমার সম্পর্কে ভালো ধারণা রাখেন। কিন্তু আমরা সত্যিই জানি না অন্য মানুষেরা তাদের অন্তরে আমাদের সম্পর্কে কেমন ধারণা রাখেন। সেটা কি কোনো ভালো ধারণা নাকি মন্দ? তাদের সেই অনুভূতি আমরা কেউ জানি না। আমরা জানি না যিনি আমার সম্পর্কে ভালো ধারণা রাখেন, আমায় সম্মান দেখান, আর সেই ভালো ধারণাগুলো কি সত্যি সঠিক? আমি কি সত্যি তেমন মানুষ যেমন তিনি আমার সম্পর্কে ভাবছেন? কিংবা ধরুন, কেউ যদি আমায় সম্মান না দেখান, তার অর্থ কি এই যে আমি একজন খারাপ মানুষ? হয়তো তিনি আমার সম্পর্কে জানেন কিংবা জানেন না। তাহলে সম্মান দেয়া কিংবা সম্মান না দেওয়ার বিষয়টি কেন এত বেশি গুরুত্বপূর্ণ হলো? সম্মান কেন আমাদের কাছে এত বেশি আকাঙ্ক্ষার বিষয় হয়ে উঠল? এর পেছনে রয়েছে একটা গভীর মাইন্ড ইঞ্জিনিয়ারিং। আপনারা জানেন, হাজার বছর ধরে এই পৃথিবীতে ক্রীতদাস প্রথা চালু ছিল। ক্ষমতাবান আর ধনীরা পৃথিবীর গরিব মানুষদের মানুষ মনে করত না, তাই অন্যান্য পশুর মতো গরিবদের ধরে এনে হাটে বাজারে বিক্রি করা হতো আর তাদেরকে শ্রমিক হিসেবে ব্যবহার করা হতো। কিন্তু ক্রীতদাস থাকলেও সেসব ক্রীতদাসদেরকে দিয়ে কাজ করানো কিন্তু সহজ ছিল না। বহু অর্থ দিয়ে এক একজন দাসকে কিনতে হতো, তাদের জন্য থাকার খোয়ার বানাতে হতো, কিছু হলেও অন্তত খাবার দিতে হতো, যেন তেন হলেও কিছু কাপড়ও দিতে হতো। তারপর কোনো কারণে সেই দাস অসুস্থ হলে তাকে সুস্থ করার ব্যবস্থা করাতে চিকিৎসা করানো হতো। আবার যখন তারা নিজেদের মধ্যে গণ্ডগোল করত কিংবা মারামারি বা বিশৃঙ্খলা করত, তখন তাদেরকে চাবুক মেরে নিয়ন্ত্রণ করার জন্য রাখাল নিযুক্ত করে রাখা হতো। কোনো কোনো সময় তারা আবার মালিক পক্ষের উপরও আক্রমণ করে বসতে পারে। এই সংখ্যা থেকেও সবসময় তাদের পিছে চাবুক নিয়ে আরও কিছু চাকর নিযুক্ত করে রাখা হতো। এত কিছুর পর সেই সব ক্রীতদাসদেরকে ব্যবহার করে তাদেরকে দিয়ে জমিতে যে ফসল ফলানো হতো, যে কাজ করানো হতো, সেই কাজ, সেই ফসল ফলানো প্রায় পর্যাপ্ত ছিল না। এর মূল কারণ ছিল যে সেই দাসেরা সারাদিন যে কাজ করত তা তারা বাধ্য হয়ে করত। সেখানে যে শ্রম দিত তারা,
সেই কাজের প্রতি তাদের কোনো আন্তরিকতা বা গভীর কোনো আত্মিক মোটিভেশন ছিল না। আজকের যুগের ব্যবসায়ীগণ যেভাবে মানুষের মন মগজকে নিয়ন্ত্রণ করে বিক্রি বাড়ানোর জন্য নিউ মার্কেটিং চালু করেছেন, ঠিক তেমনি সেই সময় কিভাবে অল্প সংখ্যক দাসকে ব্যবহার করে অনেক বেশি ফসল উৎপাদন করা যায় তা নিয়ে দীর্ঘ গবেষণা চলেছে ইউরোপে। নানা গবেষণার মাঝে 1776 সালের কাছাকাছি সময়ে স্কটিশ দার্শনিক স্যার অ্যাডাম স্মিথ এক যুগান্তকারী আইডিয়া নিয়ে হাজির হলেন। দাস মালিকদের উদ্দেশ্য করে তিনি বললেন, আমি দাস ব্যবহারের এমন ব্যবস্থা করে দেব যে 5000 দাস এক বছরে যে পরিমাণ ফসল ফলাবে কিংবা যে পরিমাণ কাজ করতে পারে, আমি সেই একই সংখ্যক দাস ব্যবহার করে তার 5 গুণ বেশি ফসল উৎপাদন করে দেব। তিনি বললেন, দাসদের মুক্ত করে দাও, তাদেরকে ব্যক্তিগত সম্পদের মালিক হওয়ার অনুভূতি দাও, তাদেরকে সম্মানের স্ট্যাটাস দাও, তাদেরকে মর্যাদা এবং স্বাধীনতার কথা বলো, আর তুমি মালিক, তুমি বসে বসে মাথা খাটিয়ে কেবল সেই সম্মান আর স্বাধীনতার সংজ্ঞা বা ডেফিনেশনকে নিয়ন্ত্রণ করো। দাসদের স্বাধীন করে দাও আর তাদেরকে বলো, সুন্দর পোশাকই হলো তার সম্মান, সোনার গহনাই হলো তার সম্মান, সুন্দর বাড়ি হলো তার সম্মান, আর চাকরগিরির উচ্চ পদই হলো তার সম্মান। তো সেটাই করা হলো, আর পাওয়া গেল অভূতপূর্ব সাফল্য। দাসেরা নিজেদের সম্মানিত ভাবতে শুরু করলেন, নিজেরা কিছু সম্পদের মালিক হয়েছেন বলে তারা আনন্দ উদযাপন করতে লাগলেন, আর দিন রাত ছুটতে থাকলেন কিভাবে আরও একটু বেশি সম্মান পাওয়া যায়, কিভাবে আরও একটু বেশি সম্পদ বৃদ্ধি করা যায়, কিভাবে মর্যাদা বৃদ্ধি করা যায়। শুরু হলো নিজেদের মাঝে উৎপাদনের সার্ভিস দেওয়ার প্রতিযোগিতা। আশা করি বুঝতে পেরেছেন, অন্য মানুষেরা আমাদের সামনে যে সম্মান দেখায় তা আমাদের প্রকৃত সম্মানের পরিচয় নয়। এটা মাইন্ড ইঞ্জিনিয়ারিংয়ের ফলে আমাদের অন্তরে তৈরি হওয়া এক ভ্রান্ত অনুভূতি। আজ সারা পৃথিবীতে এত যে যুদ্ধ, রক্তপাত, দুর্নীতি, নিপীড়ন, অন্যায়, অবিচার, অসহিষ্ণুতা, মিথ্যাচার, খুন আর নির্লজ্জতা, এসব সমস্যার মূলে রয়েছে মাত্র একটা শব্দের হাইজ্যাক। একটা শব্দের ইঞ্জিনিয়ারিং করা হয়েছে আমাদের অন্তরে। আত্মসম্মানের অনুভূতিকে বদলে দিয়ে সম্মান শব্দটিকে এমনভাবে ব্যবহার করা হয়েছে যেন আমরা কৃতদাসের মতো হাসি মুখে আমাদের জীবন তাদের সেবায় ব্যয় করতে বাধ্য হই। কৃতদাস বানানোর হাতিয়ার হিসেবে আত্মসম্মান আর মর্যাদার অনুভূতিকে কিভাবে ব্যবহার করা হয়েছিল সেই কৌশল জানতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। ইসলামে কৃতদাস প্রথাকে নিষিদ্ধ করা হয় নাই কেন, এই ভিডিওতে বিষয়টির ব্যাখ্যা রয়েছে। মানুষ সৃষ্টির সেরা, এর মূল কারণ মানুষকে দেয়া হয়েছে এক ইউনিক কোয়ালিটি। মানুষের আছে আত্মসম্মান আর লজ্জার এক বিশেষ অনুভূতি। কিন্তু দুর্ভাগ্য আমাদের, এই আত্মসম্মানের অনুভূতি যা মানুষের একান্ত নিজের ভেতরের সম্পদ, সেটাকে মাইন্ড ইঞ্জিনিয়ারিং করে ব্যাখ্যা করা হলো অন্যদের অ্যাফার্মেশন হিসেবে। সম্মানকে রেপুটেশন বলে দাঁড় করানো হলো, আর আমরা সেই অ্যাফার্মেশন আর রেপুটেশনের ফাঁদে নিজেকে হারিয়ে ফেললাম। কিন্তু সত্যিকার সম্মান হলো আত্মসম্মান। প্রকৃত সম্মান হলো তাই যা আপনি একটা বড় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে দৃষ্টি রেখে অনুভব করেন। আপনি যদি অনুভব করেন, আমি একজন আত্মসম্মানী মানুষ কারণ আমি কোনো অন্যায় করি না, আমি আত্মসম্মানী মানুষ কারণ আমি হালাল পথে রুজি করি আর হালাল পথেই তা খরচ করি, আমি আত্মসম্মানী তাই অন্যদের থেকে সম্মান পাওয়ার জন্য আমার মধ্যে কোনো অস্থিরতা নাই, আমি আত্মসম্মানী বলেই অন্যায় আদেশের সামনে হাসি মুখে চাকরি ছেড়ে দেই, আমি আত্মসম্মানী তাই যাদের আত্মসম্মান নেই তাদেরকে আমি ক্ষমা করে দেই, আমি আত্মসম্মানী তাই সংযত থাকি যেন কেউ আমার দ্বারা বিন্দুমাত্র কষ্ট না পায়, আমি আত্মসম্মানী মানুষ তাই আমি ততটুকুই শুধু ব্যবহার করি, এই জগতের ততটুকু সম্পদই আমি ব্যবহার করি যেটুকু ছাড়া একেবারেই চলা যায় না, আমি নিজেকে অভাব মুক্ত মনে করি কারণ আমি জানি সম্মান বাইরে নয়, সেটা আছে আমার ভেতরে। নিজের ফুসফুসে বাতাস নেওয়ার কাজটি যেমন আমার নিজের, তেমনি সম্মান কেবল নিজের মাঝেই পাওয়া যায়, অন্যের থেকে নয়। তাই প্রশ্নটা আসলেই ব্যক্তিগত। আপনার জীবনে কি সম্মানের ক্ষুধা আছে, নাকি আপনি আত্মসম্মানের আলোকেই জীবনের পথ খুঁজে চলেছেন? যদি সত্যিকারের স্বাধীনতা চান তাহলে সম্মান নয়, আত্মসম্মানকে বেছে নিন।